আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ সকলকে স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি আমি ফাবলিহা বুশরা। শুরুতেই চলুন দেখে নিই ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। বেগম খালেদা জিয়াকে বহন করতে কাতার আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে কারিগরি ত্রুটি, লন্ডন যাত্রা বিলম্ব হচ্ছে জানালো বিএনপির মিডিয়া সেল। অন্তর্বর্তী সরকারের গঠন ও শপথ, আপিল বিভাগে বৈধ ঘোষণা, আগামী সংসদে বর্তমান সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন তোলা যাবে না মন্তব্য। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, ফেসবুকে উস্কানি ও হত্যাসহ দুটি মামলায় একাধিক অভিযোগ। ফেব্রুয়ারির নির্বাচন নতুন বাংলাদেশের দরজা খুলে দেবে বলে প্রধান উপদেষ্টার প্রত্যাশা, এসপি সহ ৬৪ জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক। এবং ভূমিকম্পের ঝুঁকিতে থাকলেও বাংলাদেশের প্রস্তুতিতে ঘাটতি রয়েছে বলছেন বিশ্লেষকরা, সমন্বিত গবেষণার তাগিদ। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার জানাবো বিস্তারিত। বেগম খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়ার জন্য কাতারের আমিরের এয়ার অ্যাম্বুলেন্সে কারিগরি ত্রুটি দেখা দেয়ায় ঢাকা পৌঁছতে দেরি হবে। এজন্য সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার লন্ডনের উদ্দেশ্যে রওনা হতে নির্ধারিত সময়ের চেয়ে দেরি হবে বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গত 11 দিন ধরে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড বৃহস্পতিবার সিদ্ধান্ত নেয় উন্নত চিকিৎসার জন্য তাকে যুক্তরাজ্যে নিয়ে যাওয়া হবে। এয়ার অ্যাম্বুলেন্সে কারিগরি ত্রুটির কারণে বেগম খালেদা জিয়ার লন্ডন যাত্রা বিলম্ব হচ্ছে। লন্ডন থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন ডক্টর জুবাইদা রহমান। সকালে তার ঢাকা পৌঁছানোর কথা, বেগম খালেদা জিয়াকে নিয়ে তার লন্ডনে যাওয়ার কথা রয়েছে। রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার আপডেট জানাতে হাসপাতালের সামনে আছেন আমাদের সহকর্মী রিয়াজ ইসলাম। সরাসরি যাচ্ছি তার কাছে। রিয়াজ, বেগম খালেদা জিয়ার লন্ডন যাত্রা বিলম্বিত হয়েছে আমরা জানতে পেরেছি। তার বর্তমান চিকিৎসা, তার অবস্থা, শারীরিক অবস্থা এবং ডক্টর জুবাইদা রহমানের দেশে ফেরা নিয়ে সবশেষ কি আপডেট আছে আপনার কাছে? চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডন নিয়ে যাওয়ার যে প্রক্রিয়া সেটি কিন্তু আসলে শুরু হয়েছিল, তবে কাতার সরকারের পাঠানো যে এয়ার অ্যাম্বুলেন্সটি সেটি আসলে কাতার থেকে এখনো বাংলাদেশে পৌঁছাতে পারেনি শুধুমাত্র কারিগরি ত্রুটির কারণে, যার কারণে আসলে এই যে যাত্রাটা সেটি আসলে বিলম্বিত হচ্ছে। তবে একটু জানিয়ে রাখি যে জুবাইদা রহমান তিনি কিন্তু লন্ডন থেকে বাংলাদেশে আসার জন্য 12টার সময় তিনি ফ্লাইটে উঠবেন এবং সকাল 9টার সময় তিনি ঢাকায় পৌঁছাবেন। এরপরে তিনি আসলে বেগম খালেদা জিয়ার সাথে তিনি সফর সঙ্গী হবেন বলে আমরা জানতে পেরেছি এবং যে দলটি ছিল 15 জন সেটি আরো 3 জন যুক্ত হয়ে মোট এখন 18 জন সদস্য হয়েছে, যার মধ্যে যে বিশেষজ্ঞ চিকিৎসক রয়েছেন বিএনপি। এবং আরেকটা বিষয় জানিয়ে রাখি যে এখানে আপনি যেমন কি কোশ্চেন করলেন যে তার অবস্থা কেমন, তার অবস্থা আসলে আগের মতোই রয়েছে, উন্নতি এবং অবনতি আসলে কোনোটি ঘটেনি। এছাড়া এখানে নিরাপত্তা ব্যবস্থা আসলে জোরদার করা হয়েছে। সন্ধ্যায় আইজিপি এসেছিলেন, তিনি এখানকার নিরাপত্তা ব্যবস্থা দেখে গিয়েছেন। তবে যেহেতু লন্ডন সফর যাচ্ছেন সেই ক্ষেত্রে দেশ থেকে বিভিন্ন জায়গা থেকে বিএনপি নেতাকর্মী তারা আসছেন এবং শুধুমাত্র খালেদাকে একসাথে দেখার জন্য। তবে এখান থেকে মূলত আমরা জানতে পেরেছি যে সকালে বেগম খালেদা জিয়াকে এখান থেকে এয়ারপোর্ট নিয়ে যাওয়া হবে, সেটি আসলে হেলিকপ্টারের মাধ্যমে, বিমান বাহিনীর মাধ্যমে আসলে নিয়ে যাবে। পরবর্তীতে সেখান থেকে তিনি সেই এয়ার অ্যাম্বুলেন্স ঠিক করে লন্ডনে যাবেন বলে আমরা জানতে পেরেছি এবং সেখানে তাকে লন্ডনের যে ব্রিজ হাসপাতাল সেখানে ভর্তি করা হবে বলে আমরা বিএনপি সূত্র থেকে জানতে পেরেছি। তো এই ছিল আমার কাছে সবশেষ। জি রিয়াজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কথা বলছিলাম আমাদের সহকর্মী রিয়াজ ইসলামের সাথে, তিনি বেগম খালেদা জিয়ার সবশেষ আপডেট জানাচ্ছিলেন আমাদের।
এর আগে বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য এজেডএম জাহিদ হোসেন জানান, উন্নত চিকিৎসার জন্য সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে মধ্যরাত থেকে যে কোনো সময় কাতারের রাজকীয় এয়ার অ্যাম্বুলেন্স লন্ডনের উদ্দেশ্যে রওনা হবে। সাবেক প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। চিকিৎসক, ব্যক্তিগত সহকারী সহ 14 জন যাবেন খালেদা জিয়ার সঙ্গে। বিস্তারিত রাহুল রায়ের রিপোর্টে। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে 12 দিন ধরে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। চিকিৎসার জন্য এরই মধ্যে চীন ও যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসকরা বাংলাদেশে এসে যুক্ত হয়েছেন। বেগম জিয়ার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডে আছেন যুক্তরাষ্ট্রের চিকিৎসকও। উন্নত চিকিৎসার জন্য সাবেক প্রধানমন্ত্রীকে বিদেশে নিয়ে যাওয়ার কথা আগেই শোনা গিয়েছিল। বৃহস্পতিবার বিকেলে এভারকেয়ার হাসপাতালের সামনে সেই তথ্য নিশ্চিত করেন বেগম জিয়ার চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন। যদি সব কিছু ঠিক থাকে, আমরা কাতার রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আজকে এই মধ্যরাত্রির পরে অথবা আগামীকালকের সকালের ভিতর ইনশাআল্লাহ আমরা ওনাকে ইউকেতে অর্থাৎ লন্ডনে ওনাকে একটা নির্ধারিত হসপিটাল আমরা ঠিক করেছি, সেখানে আমরা ইনশাআল্লাহ ওনাকে নিয়ে যাব। ওনার যাওয়ার সময় ওনার সাথে যে বিশেষজ্ঞ চিকিৎসক হিসাবে বেশ কয়েকজন চিকিৎসক এবং দেশের বাইরের 2 জন চিকিৎসক ওনার সাথে থাকবেন এবং এর সাথেও অ্যারোনটিক্যাল ফিজিশিয়ানস যারা আছেন তারাও ওনার মেডিকেল বোর্ডের সদস্য হিসাবে উনি যখন বিমানে থাকবেন, যাতে ওনার যাত্রাপথ কোনো অবস্থাতেই কোনো ধরনের প্রতিকূলতার মধ্যেও যাতে ওনাকে সুস্থভাবে ওনার চিকিৎসা দেওয়া যায়। কাতারের রাজকীয় অ্যাম্বুলেন্সে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে তার পরিবার, চিকিৎসক ও ব্যক্তিগত সহকারী সহ 14 জন লন্ডনে যাবেন। গুলশানেও বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা কার্যক্রম নিয়ে কথা বলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কাতার আমির তার নিজের উদ্যোগে, তার মহানুভবতায় আমরা একটা অত্যন্ত উন্নত মানের এয়ার অ্যাম্বুলেন্স পেয়েছি, যে রাতের মধ্যে এখানে এসে পৌঁছবে এবং সম্ভবত খুব ভোরে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে তারা যুক্তরাজ্যে চলে যাবে। আনুষঙ্গিক যে সমস্ত কাজগুলো দরকার সেই কাজগুলো আমরা সেরে ফেলেছি এবং এখান থেকে আপনারা এর মধ্যে শুনেছেন যে কারা কারা যাচ্ছেন, তার সঙ্গে একটি চিকিৎসক দল যাচ্ছেন। আর এই এয়ার অ্যাম্বুলেন্সটি অত্যন্ত আধুনিক একটা এয়ার অ্যাম্বুলেন্স, এর মধ্যে অপারেশন থিয়েটার থেকে শুরু করে সব ব্যবস্থাই রয়েছে। সুতরাং আমরা পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে এই দোয়া চাচ্ছি যে আল্লাহ তাআলা তাকে যেন সুস্থভাবে নিয়ে যান, নিরাপদভাবে নিয়ে যান এবং সুস্থভাবে আমাদের মাঝে আমরা যেন তাকে ফিরে পেতে পারি। বিএনপির পক্ষ থেকে জানানো হয়, লন্ডন থেকে পুরো বিষয়টি তত্ত্বাবধান করছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। অন্তর্বর্তী সরকারের শপথ ও গঠনকে বৈধ ঘোষণা করেছেন আপিল বিভাগ। আদালত বলেছেন, হাইকোর্ট যে রায় দিয়েছেন তা যথাযথ ও আইনসম্মত বিধায় আপিলের অনুমতি দেওয়ার প্রয়োজন মনে করছেন না তারা। রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, আগামী জাতীয় সংসদে বর্তমান সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। মাজহারুল হক মান্নার রিপোর্ট। 2024-এর 5ই আগস্ট বিচারপতিরা আশ্রয় নিয়েছিলেন সেনানিবাসে। ফলে সংবিধানের 106 অনুচ্ছেদ অনুসারে সরকার গঠনের বিষয়ে রাষ্ট্রপতির রেফারেন্সে তাদের মতামত দেওয়ার সুযোগ নেই। এতে সরকারের শপথ ও গঠন অবৈধ হয়েছে এমন যুক্তিতে রিট করলে হাইকোর্ট তা খারিজ করে দেন। এর বিরুদ্ধে লিভ টু আপিল শুনানি শেষে বৃহস্পতিবার আদেশ দেন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ। আদালত বলেছেন যে হাইকোর্ট বিভাগ জনাব মহসিন রশিদের রিট পিটিশন যে সরাসরি খারিজ করে দিয়েছিলেন, ওনারা বলেছেন যে সেই খারিজটি আইন এবং ফ্যাক্ট অনুযায়ী সেটা যথার্থ ছিল এবং এই আদালতের কোনো ইন্টারফেয়ারেন্সের প্রয়োজন নেই বিধায় কোনো লিভ গ্রান্ট করা হলো না। সরকারের বৈধতা নিয়ে কোনো প্রশ্ন উঠতে পারে কিনা সে বিষয়ে ব্যাখ্যা দেন আইনজীবীরা। 106 থাকা না থাকার উপরে, রাষ্ট্রপতির ওপিনিয়ন নেওয়া না নেওয়ার উপর একটি রেভলিউশনারি গভর্নমেন্টের বৈধতা অবৈধতা নির্ভর করে না। বর্তমান সরকারের বিভিন্ন কর্মকাণ্ড, বিশেষ করে 3টা ম্যান্ডেট, নির্বাচন, বিচার এবং সংস্কার সম্পর্কের বৈধতার ব্যাপারে আর কোনো প্রশ্ন থাকবে না। গত বছরের ডিসেম্বরে রিটটি দায়ের করেন সিনিয়র আইনজীবী মহসিন রশিদ।
পরে ওই রিট খারিজ করে দিলে চলতি বছরের ২রা ডিসেম্বর লিভ টু আপিলের শুনানি শুরু হয়। মাছড়ক মান্না, চ্যানেল আই, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সজীব ওয়াজেদ জয়, জুনায়েদ আহমেদ পলক, সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল ১। পলাতক থাকায় সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। তাদের বিরুদ্ধে ফেসবুকে উস্কানি এবং হত্যাসহ ২টি মামলায় একাধিক অভিযোগ আনা হয়েছে। মাজহারুল হক মান্নার আরেকটি রিপোর্ট। জুলাই গণ অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের জন্য একটি অভিযোগ দেওয়া হয় সজীব ওয়াজেদ জয় ও জুনায়েদ আহমেদ পলক এবং আরেকটি অভিযোগ দেওয়া হয় সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে। ফেসবুকে উস্কানি দেওয়া, সারা দেশে ইন্টারনেট বন্ধ করা, ফোনালাপে, কারফিউ দিয়ে হত্যার মতো অপরাধ সংগঠনের জন্য তাদের বিরুদ্ধে ২টি অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। সজীব ওয়াজেদ জয়ের পরামর্শে তৎকালীন আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ইন্টারনেট পরিষেবা প্রথমে স্লো করে দেন, এরপরে সম্পূর্ণরূপে বন্ধ করে হত্যা এবং নির্যাতনের তথ্য আড়াল করে এই হত্যাযজ্ঞ পরিচালনায় সহায়তা এবং সম্পৃক্ততা থেকেছে। তৎকালীন আইনমন্ত্রী জনাব আনিসুল হক সাহেব, আরেকজন হলেন তৎকালীন বেসামরিক বিষয়ক প্রধানমন্ত্রীর উপদেষ্টা জনাব সালমান ফজলুর রহমান সাহেব। এই দুজনের বিরুদ্ধে অভিযোগ হলো জুলাই গণঅভ্যুত্থান চলাকালে একটা ফোনে কথোপকথন করেন ওনারা। এই কথোপকথনের এক পর্যায়ে ওনারা বলেন যে কারফিউ চলা অবস্থায় এদেরকে মানে আন্দোলনকারী ছাত্র জনতাদেরকে শেষ করে দিতে হবে। শুনানি শেষে 4 আসামির বিষয়ে আদেশ দেন ট্রাইব্যুনাল ১। 4 জনের বিরুদ্ধেই অভিযোগ আমলে গ্রহণ করেছেন। পলাতক আছেন জনাব সজীব আহমেদ ওয়াজেদ জয়, উনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন এবং বাকি যে 3 জন আসামি প্রোডাকশন ওয়ারেন্টের আদেশ দিয়েছেন আগামী 10 ডিসেম্বর 2025 তারিখে। রামপুরায় 28 জনকে হত্যার ঘটনায় করা মামলায় বিজিবির লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ানুল ইসলাম ও সাবেক মেজর মোহাম্মদ রাফাত বিন আলম সহ 4 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন চেয়েছে প্রসিকিউশন। আসামি পক্ষের বক্তব্য উপস্থাপন 14 ডিসেম্বর। মাছড়ক মান্না, চ্যানেল আই, ঢাকা। এবার জাতীয় সংসদ নির্বাচন 2026 প্রসঙ্গ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, ফেব্রুয়ারির নির্বাচন নতুন বাংলাদেশের দরজা খুলে দেবে। রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, আগামী নির্বাচন হবে যারা 100 বছরের পরিকল্পনা নিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে তাদের হাতে ক্ষমতা তুলে দেওয়ার নির্বাচন। মোস্তফা মল্লিকের রিপোর্ট। প্রধান উপদেষ্টার তেজগাঁও কার্যালয়ে পুলিশ সুপার সহ 64 জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক। দৈব চয়নের ভিত্তিতে কর্মকর্তাদের বদলি করার বিষয়ে জানান প্রধান উপদেষ্টা। দৈব চয়নটি এসছে যেন নিজেকে এর থেকে দূরে রেখে ফেলতে পারে। আমরা যে কজনই এদের সঙ্গে শরিক ছিলাম তাদের কারো কোনো রকমের বায়াস এটার মধ্যে না ঢোকে। আমরাও ভাবি না যে এর জায়গায় এখানে হবে, ওর জায়গায় এখানে হবে, কিন্তু একটা চ্যালেঞ্জ সৃষ্টি করে। শুরুতেই একটা চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জটা নেবার জন্য মানসিক প্রস্তুতি দরকার। এটার ফলে আশা করি এই কষ্টের মধ্যেও সেই চ্যালেঞ্জটা গ্রহণ করার একটা মনোভাব তোমাদের মধ্যে জেগে উঠবে যে আমি এই চ্যালেঞ্জ গ্রহণ করলাম। গণঅভ্যুত্থানে অংশ নেয়া 10ম শ্রেণীর এক শিক্ষার্থীর কথা স্মরণ করে আবেগাপ্লুত হয়ে পড়েন অধ্যাপক ইউনূস। আনাজ একজন শহীদ বালক, সে 10ম শ্রেণীর ছাত্র ছিল, সবার মনে আছে, সবাই দেখেছে তার চিঠি। সে মিছিলে যোগদান করবে, মাকে বলছে, আমি স্বার্থপরের মতো বসে থাকতে পারবো না, যদি ফিরে না আসি আমাকে মাফ করে দিও। সে আনাজের বক্তব্য আমাদের কর্তব্য ঠিক করে দিয়ে গেছে। ভূমিকম্পের সঙ্গে নির্বাচনকে তুলনা করে প্রধান উপদেষ্টা বলেন, ঝাঁকুনি আসবে কিন্তু দেশটা ঠিক রাখতে নির্বাচন হতে হবে। এই যে নির্বাচন এটা বিল্ডিং কোড তৈরি করার সুযোগ, যে আমাদের যে সমাজটা তৈরি হবে তার বিল্ডিং কোডটা কি হবে। যত বড় ঝাঁকুনি আসুক এটাকে নাড়াতে পারবে না। এই নির্বাচন সেই নির্বাচন যেখানে বিল্ডিং কোড তৈরি হবে। যারা বিল্ডিং কোডটা তৈরি করবে তাদের হাতে এই দায়িত্ব দেওয়ার জন্য
এটা শুধু 5 বছরের নির্বাচন, সনাতন নির্বাচন তা না, এটার একটা বড় গুরুত্বপূর্ণ জিনিস হলো গণভোট। পুলিশ কর্মকর্তাদের নিজেদের মধ্যে ভালো প্রতিযোগিতা করার পরামর্শ দেন অধ্যাপক ইউনুস। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আরও 36টি আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থীদের নাম ঘোষণা করেন। ঢাকা 7-এ হামিদুর রহমান, ঢাকা 9 হাবিবুর রশিদ, ঢাকা 10 শেখ রবিউল আলম, ঢাকা 18 SM জাহাঙ্গীর হোসেন, গাজীপুর 1 মুজিবুর রহমান, রাজবাড়ী 2 হারুনুর রশিদ, ফরিদপুর 1 খন্দকার নাসিরুল ইসলাম। মাদারীপুর 1 আসনে স্থগিত হওয়া প্রার্থীর জায়গায় নতুন করে মনোনয়ন পেয়েছেন নাদির আক্তার। বাকি 24টি আসনে শীঘ্রই প্রার্থীর নাম ঘোষণা করা হবে বলে জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঘোষণা করিনি এর আগে। টাঙ্গাইল 5 সুলতান সালাউদ্দিন টুকু, ঢাকা 7 হামিদুর রহমান, ঢাকা 9 হাবিবুর রশিদ, ঢাকা 10 শেখ রবিউল আলম, ঢাকা 18 SM জাহাঙ্গীর হোসেন, মাদারীপুর 1 নাদিরা আক্তার, হবিগঞ্জ 1 রেজা কিবরিয়া। এই ছিল আপনার আমাদের 36টা। এরপরের বাকিগুলো আমরা আবার যথাসময়ে ঘোষণা করব। এগুলোর ব্যাপারে পরিবর্তনের সম্ভাবনা খুব কম। অনিবার্য কারণ ছাড়া নির্বাচনের তফসিল বিলম্বিত হোক বা নির্বাচন পিছিয়ে যাক, এটি বিএনপি চায় না বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বিকেলে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিনের সাথে দেখা করে বিএনপির 3 সদস্যের প্রতিনিধি দল। পরে দলের এই নেতা বলেন, বেগম জিয়া দ্রুত সুস্থ হবেন, এটি প্রত্যাশা করেন তারা। ভোট কেন্দ্র অনুযায়ী ভোটার সংখ্যা বেড়ে যাওয়া নিয়ে নিজেদের উদ্বেগের কথা সিইসিকে জানিয়েছে বিএনপি। সেই সাথে কোনো বেসরকারি প্রতিষ্ঠান দিয়ে নির্বাচনের ব্যালট না ছাপানোর দাবিও জানান বিএনপি নেতারা। নির্বাচন চাচ্ছি, কারণ জনগণের অধিকার আমরা জনগণের কাছে ফিরিয়ে দিতে চাই। তাদের এই অধিকার বিলম্বিত হোক এটা আমরা চাই না। আমরা যথাসময়ে নির্বাচন হোক, যেটা ঘোষণা হয়েছে সেই অনুযায়ী, এবং সে কারণে যখন তফসিল ঘোষণা করার কথা, এটা যদি বিলম্বিত করার কথা বলি তাহলে তো নির্বাচন বিলম্বিত করার কথা বলা হবে। আমরা এটা ওইভাবে বলার কোনো সিদ্ধান্ত আমাদের দলের নেই। এবার অন্যান্য খবর। শেষ পর্যন্ত কার্যকর হতে যাচ্ছে ট্রাম্প অ্যাকাউন্ট প্রকল্প। এবছরের গোড়ার দিকে পাশ হওয়া আইনটির ফলে 2025 সালের 1 জানুয়ারি থেকে 2028 সালের 31 ডিসেম্বরের মধ্যে যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া সব শিশু একটি করে ব্যাংক অ্যাকাউন্ট পাবে, যেখানে সরকার $1000 করে দেবে। ওই হিসেবে বাবা মা বছরে সর্বোচ্চ $2500 বিনিয়োগ করতে পারবেন। আত্মীয় স্বজনরাও বিনিয়োগ করতে পারবেন, তবে তা বছরে $5000 বেশি হতে পারবে না। অভিবাসী বাবা মার স্থায়ীভাবে বসবাসের অনুমতি থাকা না থাকা এক্ষেত্রে বিবেচ্য হবে না। বিস্তারিত জানাচ্ছেন রিজভিন নেওয়াজ। যুক্তরাষ্ট্রে সমাজতন্ত্রী ভাবাদর্শের জনপ্রিয়তা ঠেকাতে ট্রাম্প প্রশাসনের নতুন উদ্যোগ ট্রাম্প অ্যাকাউন্ট। এবছরের গোড়ার দিকে পাশ হওয়া আইনটির ফলে 2025 সালের 1 জানুয়ারি থেকে 2028 সালের 31 ডিসেম্বরের মধ্যে যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া সব শিশু একটি করে ব্যাংক অ্যাকাউন্ট পাবে, যেখানে সরকার $1000 করে দেবে। ওই হিসাবে বাবা মা বছরে সর্বোচ্চ $2500 বিনিয়োগ করতে পারবেন। আত্মীয় স্বজনরাও বিনিয়োগ করতে পারবেন, তবে তা বছরে $5000 বেশি হতে পারবে না। অভিবাসী বাবা মার স্থায়ীভাবে থাকার অনুমতি থাকা না থাকা এক্ষেত্রে বিবেচ্য হবে না। মঙ্গলবার ডেল টেকনোলজিসের প্রতিষ্ঠাতা মাইকেল ডেল এবং তার স্ত্রী সুজান ডেল প্রেসিডেন্ট ট্রাম্পের এই উচ্চাভিলাষী প্রকল্পে $6 বিলিয়ন বিনিয়োগের ঘোষণা দেন। ফলে 2.5 কোটি শিশুর অ্যাকাউন্টে $250 করে দেওয়া সম্ভব হবে। ট্রাম্প চাইছেন অন্য কর্পোরেটরাও এরকম ঘোষণা দিক। ধনকুবেরদের এসব অর্থ বিনিয়োগ করা হবে শেয়ার বাজারে। Susan and I are super excited to announce our $6.25 billion gift to 25 million American children, 10 and under, and our gift will cover most of the children that are 10 and under that are not part of the federal program, the 0 to 2-year-olds, and who also live in zip codes where the median income is $150,000 or less. We believe that when children have a future that they can see is worth saving for, then
that will help build hope and opportunity and prosperity for generations to come. এ বছরের 1 জানুয়ারি থেকে ট্রাম্প প্রশাসনের মেয়াদকাল অর্থাৎ 2028 পর্যন্ত জন্ম নেওয়া শিশুরা এই সুবিধা পাবেন। যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব থাকা সাপেক্ষে 2025 সালের আগে জন্ম নেওয়া তবে 18 বছরের কম বয়সীদের জন্য ট্রাম্প অ্যাকাউন্ট খোলা যাবে। দ্য ট্রাম্প অ্যাকাউন্ট ওয়েবসাইটে গিয়ে ফর্মটি ডাউনলোড করা যাবে। যোগ্য শিশুদের অভিভাবকরা যুক্তরাষ্ট্র সরকারের রাজস্ব বিভাগ, ইন্টারনাল রেভিনিউ সার্ভিস, IRS এর ফর্ম নম্বর 4547 পূরণ করে অ্যাকাউন্ট খুলতে পারবেন। মে মাসের মধ্যে বাবা মায়ের কাছে অ্যাকাউন্ট খোলার প্রক্রিয়া শেষ করার বিষয়ে নোটিশ পাঠানো হবে। ধারণা করা হচ্ছে 2026 সালে জন্ম নেওয়া একটা বাচ্চার পরিবার যদি সরকারের সঙ্গে সর্বোচ্চ অর্থাৎ বছরে $5,000 বিনিয়োগ করে তাহলে 18 বছর পর ওই বাচ্চা কমপক্ষে $3,03,800 পাবে। আর যদি কোনো বিনিয়োগ না করে কেবল সরকারের $1,000 থাকে অ্যাকাউন্টে তাহলে সে পাবে $5,800। স্কুল কলেজের বেতন দেওয়া, ব্যবসা শুরু কিংবা বাড়ির কিস্তি দিতে এই হিসাবের অর্থ খরচ করা যাবে। 2022 সালের এক হিসেব বলছে যুক্তরাষ্ট্রের 58% পরিবারে শেয়ার বাজার কিংবা বন্ডে বিনিয়োগ রয়েছে। তবে দেশটির সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বলছে ওইসব শেয়ার এবং বন্ডের অর্ধেক ধনী 1% মানুষের হাতে। ট্রাম্প প্রশাসনের এই উদ্যোগ বাস্তবায়নে 2034 সাল নাগাদ $15 বিলিয়ন খরচ হবে। একটু মনে করিয়ে দিতে চাই, যুক্তরাষ্ট্র সরকারের ঋণের পরিমাণ $37 ট্রিলিয়ন। রিজভিন আওয়াজ, চ্যানেল আই, ঢাকা। জটিল ভূতাত্ত্বিক অবস্থানের কারণে ভূমিকম্পের ঝুঁকিতে থাকলেও প্রস্তুতিতে ঘাটতি রয়েছে বলে মত বিশ্লেষকদের। সম্প্রতি কয়েক দফার ভূমিকম্পের পর আগাম প্রস্তুতির তাগিদ সহ বিভিন্নভাবে সতর্ক করেছেন ভূতাত্ত্বিকরা। ঝুঁকি কমাতে সমন্বিত গবেষণা, কার্যকর পরিকল্পনা এবং প্রস্তুতির বিকল্প নেই বলছেন বিশেষজ্ঞরা। আফরোজা হাসির রিপোর্ট। টেকটনিক প্লেটের নড়াচড়া সহ নানা কারণে বিশ্বজুড়ে প্রতিনিয়তই অনুভূত হয় ভূমিকম্প, যার মধ্যে বেশিরভাগই মৃদু। তবে কিছু ভূমিকম্প হয়ে ওঠে অত্যন্ত শক্তিশালী এবং বিধ্বংসী, যার কাছে অসহায় হয়ে পড়ে মানুষ। ভৌগোলিকভাবে বাংলাদেশ ইন্ডিয়ান, ইউরেশীয় এবং বার্মিজ টেকটনিক প্লেটের ওপরে অবস্থিত। মধুপুর ফল্ট, ডাউকি ফল্ট এবং চট্টগ্রাম সহ এসব টেকটনিক প্লেটের নড়াচড়ার কারণে ভূমিকম্পের ঝুঁকিতে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চল। গত 21 নভেম্বর 5.5 মাত্রার ভূমিকম্পের পর যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক অনলাইন সংবাদ ম্যাগাজিন দ্য ডিপ্লোম্যাটে প্রকাশিত প্রতিবেদনে এটিকে ভূমিকম্পের সতর্ক সংকেত হিসেবে আখ্যায়িত করেছে। কিন্তু এর প্রতিক্রিয়া ও প্রস্তুতিতে জাতীয় সক্ষমতা বৃদ্ধির তাগিদ বাংলাদেশ ভূতাত্ত্বিক সমিতির। বাস্তবতা বলছে, পূর্ব প্রস্তুতি না থাকলে মাঝারি মাত্রার ভূমিকম্পেও ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে রাজধানী ঢাকা সহ জনবহুল ও ভঙ্গুর নগর কাঠামোর শহর। ভূমিকম্পের ক্ষয়ক্ষতি মোকাবেলায় সচেতনতার পাশাপাশি আগাম প্রস্তুতি এবং সমন্বিত উদ্যোগ জরুরি বলছেন বিশেষজ্ঞরা। আফরোজা হাসি, চ্যানেল আই। মালিক সিনেমার শুটিংয়ে আহত হয়েছেন নায়ক আরেফিন শুভ। অ্যাকশন দৃশ্যের শুট করতে গিয়ে শরীরে আগুন লেগে যায় এই জনপ্রিয় নায়কের। কয়েক সেকেন্ডের মধ্যেই পুড়ে যায় নায়কের পা। প্রথমে নিজেই আগুন নেভানোর চেষ্টা করেছিলেন শুভ, কিন্তু আগুন থামছিল না। তখন ছুটে আসেন ইউনিটের সদস্যরা। আগুন নিভলেও দগ্ধ হয় শুভর পা। ঘটনার পর শুটিং বন্ধ করতে চেয়েছিলেন পরিচালক সাইফ চন্দন, কিন্তু প্রাথমিক চিকিৎসা নিয়েই আবার শুটিংয়ে ফেরেন শুভ। এবার আমাদের বিশেষ আয়োজন বিজয়ের মাস ডিসেম্বর।
মুক্তিযুদ্ধে অবিস্মরণীয় ভূমিকা রেখেছে সশস্ত্র বাহিনী। ৭১-এর ২৫শে মার্চ কাল রাতে পাকিস্তানি বাহিনী গণহত্যা শুরু করলে সেনাবাহিনীতে কর্মরত বাঙালি অফিসার ও সদস্যরা সাধারণ মানুষকে সাথে নিয়ে প্রতিরোধ গড়ে তোলেন। মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর প্রতিরোধ ও সাফল্যগাথা নিয়ে ওবায়দুল রশিদের ধারাবাহিক প্রতিবেদন। মুক্তিযুদ্ধে প্রতিরোধ ও যুদ্ধে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল চট্টগ্রাম। যুদ্ধ শুরুর আগেই চট্টগ্রাম বন্দরে অস্ত্রবোঝাই জাহাজ সোয়াত থেকে অস্ত্র খালাস ঠেকিয়ে দেয় স্থানীয় জনতা ও বাঙালি সেনারা। ২৫ মার্চ রাতে পাকিস্তানি হানাদার বাহিনী যখন অপারেশন সার্চলাইট শুরু করে, তখনই ৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের বাঙালি সেনা কর্মকর্তা, সদস্য, আধা সামরিক বাহিনীর সদস্য ও সাধারণ মানুষ মিলে গড়ে তুলে প্রতিরোধ। বিদ্রোহে চট্টগ্রামের ১৬ শহর, হালিশহর, ইপিআর ক্যাম্প এবং নৌবাহিনীর বাঙালি সদস্যরাও অংশ নেন। দ্রুতই চট্টগ্রাম শহর ও সেনানিবাসের নিয়ন্ত্রণ আসে। যুদ্ধে পিছু হটে পাকিস্তানি বাহিনী। অনেক পাকিস্তানি সেনা অফিসার ও সদস্য বন্দীও হয়। মেজর জিয়াউর রহমানের পরিকল্পনায় কালুরঘাট বেতার কেন্দ্র দখলে নেন সেনা মুক্তিযোদ্ধারা। সেখান থেকেই স্বাধীনতার ঘোষণা দেন তখনকার ৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সেকেন্ড ইন কমান্ড মেজর জিয়াউর রহমান। দীর্ঘদিন চট্টগ্রামের বিভিন্ন অঞ্চল দখলে রাখেন দেশপ্রেমে উদ্বুদ্ধ সশস্ত্র বাহিনীর সদস্যরা। পরে কৌশলগত কারণে তারা পিছু হটেন। সোয়াত জাহাজের অস্ত্র খালাস প্রতিরোধ থেকে বাঙালি সেনাদের বীরত্ব এবং স্বাধীনতার ঘোষণা চট্টগ্রামকে আলাদা স্থান দিয়েছে গৌরবময় মুক্তিযুদ্ধে। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, IMF ও বিশ্ব ব্যাংকের উপর নির্ভর না করে নিজেদের উৎস থেকে রিজার্ভ বাড়ানোর চেষ্টা করছে সরকার। মূল্যস্ফীতি কমানো, বিনিময় হার ঠিক রাখা সহ অর্থনীতির মূল জায়গাগুলোতে স্থিতিশীলতা আনা হয়েছে বলেও জানিয়েছেন গভর্নর। ব্যবসায়ীদের প্রতিটি ক্ষেত্রে কর ছাড় চাওয়ার সমালোচনা করে এনবিআর চেয়ারম্যান প্রশ্ন, সবাই শুধু কর ছাড় চাইলে সরকার রাজস্ব পাবে কিভাবে? পরাগ আজমের রিপোর্ট। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা ও UNDPর যৌথ আয়োজনে ইনভেস্টমেন্ট ডায়ালগ উইথ লোকাল পার্টনার্স শীর্ষক মত বিনিময় সভা রাজধানীর আগারগাঁওয়ে বিডার মাল্টিপারপাস হলে ওই সভায় অংশ নেন সরকারের উপদেষ্টা, বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান ও নিয়ন্ত্রক সংস্থার প্রধান, ব্যাংকার ও ব্যবসায়ীরা। অনুষ্ঠানের শুরুতে বর্তমান দেশি ও বিদেশি বিনিয়োগের চিত্র তুলে ধরেন বিডার নির্বাহী চেয়ারম্যান। আমরা এত বড় একটা দেশের মধ্যে যখন আমার কাছে একটা ইনভেস্টর আসে, তখন ওনাকে আমি একদম রেডি সেট গো টাইপের একটা স্ট্রাকচার দিতে পারি না। দেশের সামগ্রিক অর্থনীতি নিয়ে কথা বলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও এনবিআর চেয়ারম্যান। আমার ইম্পোর্ট বাড়ছে, অর্থনীতির সাইজ বাড়ছে, আমার ডেভেলপ রিজার্ভ বাড়াতে হবে। আমাদের স্ট্র্যাটেজি হচ্ছে যে রিজার্ভ বিল্ড আপ আমরাই করব, IMF ওয়ার্ল্ড ব্যাংকের উপর ডিপেন্ড করি নয়। আমাকে যদি ইনফ্লেশন কমাতে না পারি, আমি কিছুই অ্যাচিভ করতে পারবো না। মেইন ইনফ্লেশনটা হচ্ছে 8.2। আমার আশা হচ্ছে যে আগামী এই বছরের শেষ নাগাদ ইনফ্লেশন 5-এর নিচেই যাবে। যে আমাদের ব্যবসায়ীরা 2 দিন ট্যাক্স দেয় না, যেদিন রোদ উঠে আর যেদিন মেঘলা থাকে, আর অন্য দিন ট্যাক্স দেয়। এই ধরনের একটা মাইন্ডসেট আমরা তৈরি করছি, বিশেষ করে এক্সামশনে। প্রত্যেকটা জায়গায় এক্সামশন, প্রত্যেকটা জায়গায় এক্সামশন। এরকম যদি হয় তাহলে আমরা রেভিনিউ কোথা থেকে পাবো? আর এই দেশের জন্য, দেশের অপারেশন থেকে শুরু করে আমাদের ডেভেলপমেন্টের জন্য যে টাকা দরকার। আলোচনায় অংশ নিয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ফজলুল কবির খান বলেন, দেশের সীমিত সম্পদ সঠিকভাবে কাজে লাগাতে না পারলে উন্নয়ন বাধাগ্রস্ত হবে। এবং আমাদের যে জলপথ, এগুলো আমাদের ন্যাচারাল হাইওয়ে, তো ওখানে নিয়ে যেতে হবে, কিংবা আমাদের রেলওয়ে যেটা সেটাকে ব্যবহার সেখানে নিয়ে যেতে হবে। নাহলে কিন্তু আপনার এই যে 4 লেন 6 লেন কত লেন বানাবেন? আমি বলি যে সামনে তো কবর দেওয়ার জন্য জায়গা পাওয়া যাবে না। সভায় প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফি সিদ্দিকী সহ অন্যরা বক্তৃতা করেন। পরাগ আজিম, চ্যানেল আই, ঢাকা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। সময় হয়ে গেল একটি বিরতি নেবার। বিরতির পর অন্যান্য খবরের সাথে আরো জানিয়ে ফিরব। চট্টগ্রাম বন্দরের নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল বিদেশিদের দেয়ার ইস্যুতে হাইকোর্টের বিভক্ত রায়, নিষ্পত্তিতে তৃতীয় বেঞ্চ গঠন করবেন প্রধান বিচারপতি। বিরতির পর সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। জামায়াতকে ভোট দিয়ে জান্নাত পেলে নামাজের দরকার কি?
এমন মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ধানের শীষে ভোট দিলে দেশে উন্নয়ন হবে। রাজধানীর ইস্কাটনে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল ও মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি বলেন, এখন সবচেয়ে বেশি সমস্যা চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদক। বিএনপি সংসদে গেলে এটা হতে দেয়া হবে না। অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চান তিনি। জান্নাতের টিকিট কিন্তু আমার কাছে নাই, এটা দিতে পারবো না। যদি বলেন আমি অনেক চেষ্টা করে পারবো না। সকল ফরজের ইত্যাদি বড় ফরজ হলো জামাতকে ভোট দেওয়া। ভাবতে পারেন কত রকম অদ্ভুতপূর্ণ কথা এদের। সকল ফরজের চেয়ে বড় ফরজ জামাতকে ভোট দেওয়া, এরকম কথাবার্তা তারা বলে। এরা হাদিসও বলে, বানিয়ে হাদিস বলে, মিথ্যা হাদিস বলে। চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল পরিচালনায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বিদেশি কোম্পানির সঙ্গে চুক্তির চলমান প্রক্রিয়ার বৈধতা প্রশ্নে জারি করা রুলে বিভক্ত রায় দিয়েছেন হাইকোর্ট। ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের এই চুক্তি সম্পর্কিত প্রক্রিয়া প্রশ্নের রুলের উপর শুনানি শেষে রায় দেন বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি ফাতেমা আনোয়ারের বেঞ্চ। বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে ওই প্রক্রিয়াকে অবৈধ ঘোষণা করেন, আর বেঞ্চের অপর বিচারপতি আবেদনকারীর এই ধরনের আবেদন করার এখতিয়ার নেই বলে মত দেন এবং বলেন, এই ধরনের চুক্তি দেশে বিদেশে অনেক হয়েছে। পরে আইনজীবীরা জানান, নিয়ম অনুযায়ী বিষয়টি এখন প্রধান বিচারপতির কাছে পাঠাবেন হাইকোর্ট বেঞ্চ। প্রধান বিচারপতি তৃতীয় বেঞ্চ গঠন করে বিষয়টি নিষ্পত্তি করার জন্য পাঠাবেন। তৃতীয় বেঞ্চের বিচারপতির সিদ্ধান্ত হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দুই বিচারপতির মধ্যে একজনের সঙ্গে মিলে গেলে সেটাই হবে হাইকোর্টের চূড়ান্ত রায়। নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানের হাতে ছেড়ে দেওয়ার প্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট আবেদনের শুনানি শেষে গত 30 জুলাই হাইকোর্ট রুল দিয়েছিলেন। নেসলে বাংলাদেশ প্রথমবারের মতো আয়োজন করেছে দ্য গাট নেক্সাস, দ্য সায়েন্স অফ দ্য গাট মাইক্রোবায়োম শীর্ষক ওয়ার্কশপ। দেশের বিভিন্ন সেক্টরের 250-এর বেশি বিশেষজ্ঞ ও গবেষক এতে অংশ নেন। কর্মশালায় শ্রীলঙ্কার প্রফেসর ডক্টর শমন রাজেন্দ্রজিৎ এবং নেদারল্যান্ডসের প্রফেসর ডক্টর মার্ক এ বেনিঙ্গা গাট হেলথ ও ফাংশনাল গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ডিসঅর্ডার নিয়ে বক্তব্য দেন। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট তুলে ধরে আইসিডিডিআরবির প্রফেসর ডক্টর মোহাম্মদ ইকবাল হোসেন স্থানীয় খাদ্যাভ্যাসে গাঁট বান্ধব খাবারের গুরুত্ব ব্যাখ্যা করেন। দেশি বিদেশি গবেষকদের অংশগ্রহণে চট্টগ্রামে সাউদার্ন মেডিকেল কলেজে আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন হয়েছে। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর ওমর ফারুক ইউসুফ। অনুষ্ঠানে ইন্দোনেশিয়া, কোরিয়া, আমেরিকা, লন্ডন সহ দেশি বিদেশি চিকিৎসা বিজ্ঞানীরা 61টি গবেষণাপত্র উপস্থাপন করেন। এতে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস সহ দেশের স্বনামধন্য স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান অংশ নেয়। সে সময় ছিলেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডক্টর নাজমুল হোসেন, স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক মহাপরিচালক অধ্যাপক এম এ ফয়েজ এবং অন্যরা। দক্ষিণ এশিয়ায় প্রথমবারের মতো মৌলিক 10টি আইএলও কনভেনশন অনুসমর্থনকারী দেশ হল বাংলাদেশ। এই অর্জন সামনে রেখে ঢাকায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আইএলওর যৌথ উদ্যোগে আলোচনা সভা হয়, যেখানে সরকারি কর্মকর্তা, শ্রমিক ও মালিক পক্ষ সহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা অংশ নেন। বক্তারা বলেন, এসব কনভেনশন বাস্তবায়ন কর্মক্ষেত্রকে আরও নিরাপদ, সম্মানজনক এবং সহিংসতা হয়রানি মুক্ত করতে সহায়তা করবে। The problem is only one. What I found today is that they need their payment in time. And that is the only thing that greatness of our labor in Bangladesh. They've never complained on any other thing. Today, I would proudly say that our workers are one of the best in the world. And they can do. এবার নিটোল টাটা আন্তর্জাতিক সংবাদ।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে রাষ্ট্রীয় সফর ও ২৩তম ভারত রাশিয়া শীর্ষ সম্মেলনে যোগ দিতে সন্ধ্যায় ভারতের রাজধানী নয়াদিল্লিতে পৌঁছেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বিমানবন্দরে পুতিনকে বিশেষ অভ্যর্থনা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পুতিনের সফরে প্রতিরক্ষা, জ্বালানি, কর্মসংস্থানের গতিশীলতা এবং বাণিজ্যের ক্ষেত্রে ভারতের সঙ্গে বিস্তৃত চুক্তি সই হবে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো। ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর নৈশভোজেও যোগ দেবেন পুতিন। এই বৈঠকের পাশাপাশি উভয় দেশের প্রতিরক্ষা মন্ত্রী সামরিক সহযোগিতা বিষয়ক আলোচনা করবেন। আইস্ক্রিন সাংস্কৃতিক সংবাদ। ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে ইউরোপীয় ফিল্ম ফেস্টিভ্যাল বাংলাদেশ ২০২৫। সন্ধ্যায় বাংলাদেশ শীর্ষ একাডেমিতে ৪ দিনব্যাপী এই আয়োজন উদ্বোধন করেন রাষ্ট্রদূত মাইকেল মিলার। এবারের উৎসবে থাকছে মাস্টার ক্লাস, ইউরোপের বিভিন্ন দেশের চলচ্চিত্র প্রদর্শনী, বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, মোবাইল ক্যামেরায় নির্মিত চলচ্চিত্র প্রতিযোগিতা। প্রদর্শিত হবে ইউরোপের বিভিন্ন দেশের প্রায় ১০টি চলচ্চিত্র, সঙ্গে বাংলাদেশের ২টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। ইউরোপীয় ইউনিয়ন ইন বাংলাদেশের উদ্যোগে ৭ই ডিসেম্বর পর্যন্ত চলবে এই আয়োজন। ঋত্বিক ঘটকের ১০০তম জন্মশতবার্ষিকী উপলক্ষে লিভার ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার ভারতের কলকাতায় এই অনুষ্ঠানটি হয়। আলোচনা সভায় ছিলেন আশীর্বাদ চলচ্চিত্রের কর্ণধার, বিশিষ্ট চলচ্চিত্র প্রযোজক হাবিবুর রহমান খান, লিভার ফাউন্ডেশনের কর্ণধার অভিজিৎ চৌধুরী এবং অন্যরা। ঢাকা ব্যাংক পিএলসি বাণিজ্য সংবাদ। কক্সবাজারে এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের ২০২৪-২৫ অর্থ বছরের বার্ষিক বিক্রয় সম্মেলন হয়েছে। কোম্পানির সেলস টিমের সাফল্যের স্বীকৃতি জানানো, ভবিষ্যতে আরও সমৃদ্ধির জন্য কৌশলগত দিক নির্দেশনা দেয়া এবং টেকসই ও লাভজনক প্রবৃদ্ধি নিশ্চিত করতে এ সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন এসএমসির চেয়ারম্যান ফারুক আহমেদ। সম্মেলনে বক্তৃতা করেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও তসলিম উদ্দিন খান, এসএমসি এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক সাইফ নাসির সহ অনেকে। সম্মেলনে এসএমসি এন্টারপ্রাইজের কর্মকর্তা সহ সারা দেশের ১,০০০-এর বেশি বিক্রয় কর্মকর্তা অংশ নেন। সংবাদে আবারও সময় হয়ে গেল একটি বিরতি নেবার। বিরতির পর অন্যান্য খবরের সাথে আরও জানিয়ে ফিরব। নির্ধারিত সময়ে যে পোস্টাল ব্যালট পৌঁছবে সেগুলোই গণনা করা হবে, জানালেন পরিবেশ উপদেষ্টা। পুলিশকে জনবান্ধব করতে ৫ সদস্যের কমিশন হচ্ছে মন্তব্য। বিরতির পর সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। পোস্টাল ভোটের ক্ষেত্রে জাতীয় নির্বাচনের সাথে নির্ধারিত সময়ের মধ্যে যে ব্যালট এসে পৌঁছবে সেগুলোই গণনা করা হবে বলে জানিয়েছেন উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। একই সঙ্গে পুলিশকে জনবান্ধব করে গড়ে তুলতে ৫ সদস্য বিশিষ্ট কমিশন গঠনের কথাও জানান তিনি। উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠক শেষে বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এসব কথা জানান পরিবেশ উপদেষ্টা। এ সময় তিনি আরও বলেন, ৫ বছরের বেশি সময় ধরে হাইটেক পার্কের জন্য জমি ফেলে রাখলে তা সরকার ফেরত নিয়ে নেবে। এছাড়া বেশ কয়েকটি নতুন অধ্যাদেশ ও আইনের নীতিগত অনুমোদনের কথাও জানান তিনি, যার মধ্যে বন ও বৃক্ষ সংরক্ষণ অধ্যাদেশ, বন্যপ্রাণী সংরক্ষণ আইন, হাওর জলাভূমি সংরক্ষণ অধ্যাদেশ, বাংলাদেশ হাইটেক পার্ক অধ্যাদেশ, বাণিজ্যিক আদালত অধ্যাদেশ ২০২৫, বাংলাদেশ বিল্ডিং রেগুলেটরি অধ্যাদেশ ২০২৫ অন্যতম। এরই সাথে আয়োজনের শেষ পর্যায়ে আমরা, তবে যাবার আগে ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বেগম খালেদা জিয়াকে বহন করতে কাতার আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে কারিগরি ত্রুটি, লন্ডন যাত্রা বিলম্ব হচ্ছে, জানালো বিএনপির মিডিয়া সেল। অন্তর্বর্তী সরকারের গঠন ও শপথ, আপিল বিভাগে বৈধ ঘোষণা। আগামী সংসদে বর্তমান সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন তোলা যাবে না, মন্তব্য। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, ফেসবুকে উস্কানি ও হত্যাসহ 2টি মামলায় একাধিক অভিযোগ।
ফেব্রুয়ারি নির্বাচন নতুন বাংলাদেশের দরজা খুলে দেবে বলে প্রধান উপদেষ্টার প্রত্যাশা। এসপি সহ 64 জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক। এবং ভূমিকম্পের ঝুঁকিতে থাকলেও বাংলাদেশের প্রস্তুতিতে ঘাটতি রয়েছে বলছেন বিশ্লেষকরা। সমন্বিত গবেষণার তাগিদ। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।